তো একজন অফিসার যদি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করে আসে, এটা তার ডিমেরিটস হিসেবে কীভাবে দেখা হয়? ডিমেরিটস হিসেবে দেখা সেইটাই উচিত যে ওই অফিসার তার সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীকে সালাম করে নিজের আনুগত্য প্রকাশ করতে চায় কিনা। সরকার যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এনে প্রশাসনে বিশেষ গতি আনার প্রত্যাশা করেছিল, তারা সেই গতিটুকু দিতে পারেনি। এইরকম একটা অবস্থায় আমলাতন্ত্রের মধ্যে এরকম অসন্তোষ নিয়ে আমরা যে ইলেকশনের দিকে যাচ্ছি, সেইখানে কি কোনো রকম প্রভাব পড়বে? প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগের কারণে আমলাতন্ত্রের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রায় 10 বছর আগে রিটায়ার করা কর্মকর্তারা এখন শীর্ষ পর্যায়ে বসে আছে বলে এক রকমের প্রশ্ন আসছে যে এরা কি আমলাতন্ত্রের গতিকে বাধাগ্রস্ত করছে? যাদের স্বাভাবিক উপায়ে পদোন্নতি হবার কথা, তাদের কি অবস্থা? সরকার কেন এইরকম একটা পন্থা হাতে নিয়েছিল? স্টার ভিউজ রুমে স্বাগত। আমি তানিম আহমেদ। এই চুক্তিভিত্তিক নিয়োগ এবং এর প্রভাব এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে আছে ডেইলি স্টারের সাংবাদিক বাহরাম খান। বাহরাম, স্বাগত। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকার যখন দপ্তরে আসে, ক্ষমতায় আসে, তারপর থেকেই তারা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আসছে ধারাবাহিকভাবে, এবং অনেক আগে রিটায়ার করে গেছেন এই রকম মানুষজনদেরকে রিটায়ারমেন্ট থেকে নিয়ে এসে তাদেরকে শীর্ষ পর্যায়ে বসানো হচ্ছে। এইটা কেন করতে হয়েছিল সেই সময়? প্রথম দিকে এই ধরনের একটা প্রয়োজনীয়তার অনুভব হয়েছিল, কারণ হচ্ছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার সেই সময়ে দীর্ঘ সময়, প্রায় 1.5 দশক আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে প্রশাসন পরিচালিত হয়েছে, তাদের সব পদে তাদের অনুসারী হিসেবে পরিচিতদের বসানো হয়েছে বলে এই সরকার মনে করত। তো এই অবিশ্বাস থেকে শীর্ষ পদগুলোতে কোনোভাবেই তারা আগের সরকারের কাউকে রাখতে চায়নি। সেই দিক থেকে মনে করলে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ 5-10টি 5-7টি সচিবের পদে, সিনিয়র সচিবের পদে চুক্তিভিত্তিক নিয়োগ 6 মাস কি 1 বছরের জন্য ঠিক ছিল। কিন্তু বছরের পর বছর যখন চুক্তিভিত্তিক নিয়োগের অফিসাররা থাকেন, তখন স্বাভাবিকভাবে যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ পদে যাওয়ার জন্য সারা জীবনের যে সাধনা, সেইটা বাধাপ্রাপ্ত হয়। সে জায়গায় পরে আসছে, কিন্তু তার আগে একটু, তাহলে কি এইটা বলতে যাচ্ছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হলে ঠিক ছিল, কিন্তু এর বেশি হলে আসলে যারা স্বাভাবিকভাবে আগানোর কথা তাদের জন্য এক রকমের ঝুঁকি তৈরি করতো বা তাদের জন্য এক রকমের হতাশা তৈরি করেছে অলরেডি। আচ্ছা, আর একটা ব্যাপার, এইটা আপনার আজকের প্রতিবেদনেও আছে, সেটা হচ্ছে এইরকম যে তারা আসলে এই আগে যারা রিটায়ার করে গেছেন তারা এখন নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে পারছেন না। ব্যাপারটা কি এরকম একটু বলবেন, উদাহরণ দিতে পারেন? উদাহরণ যেমন ধরেন যে প্রথমেই আপনার এখন নথিতে ফাইল চালাচালি হয়। নথি হচ্ছে ডিজিটাল নথি। তো ডিজিটাল নথিতে একজন অফিসার, নতুন অফিসাররা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে সচিব পর্যায়ে যারা গেছেন তারা যতটা পারবেন, এখন যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, বিশেষ করে বর্তমানে প্রশাসনের 80 জন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সচিব সহ অন্যান্য সচিব মর্যাদায় কর্মকর্তা আছেন, তার মধ্যে অন্তত 20 জনের মতো হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগে। তো তারা এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো যেগুলো আমরা জনপ্রশাসন, ক্যাবিনেট, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এই জায়গাগুলোতে যারা দায়িত্ব পালন করছেন, তারা 2009-10 সালের দিকে ওএসডি হয়েছেন। আওয়ামী লীগ সরকার প্রথমে ক্ষমতায় এসেই যে কয়েকজন অফিসারকে অন স্পেশাল ডিউটিতে পাঠিয়েছিলেন, তাদের অনেকেই আবার 2016 সালে অবসরে গিয়েছেন। তার হচ্ছে এদেরকে 2025 সালে যখন ফিরিয়ে আনা হয় প্রশাসনে, তার মধ্যে তাদের কাজের গ্যাপ থেকে যায় প্রায় 15 বছর। তারা অবসরে গিয়েছেন 2015-16 দিকে, বাট তারা ওএসডি ছিলেন 2009 সাল থেকে। তো ওই সময় প্রশাসনে নথির প্রচলন হয়নি, যে কারণে এই প্রক্রিয়াগুলোর মধ্যে তারা ইউজড হতে সময় লাগছে। এই যে এত লোককে সরানো হলো এবং আগে যারা অবসর নিয়ে চলে গেছেন তাদেরকে ফেরত আনা হলো, এটা কি সবগুলো কি অত্যন্ত প্রয়োজনীয় ছিল? এখানে কি প্রত্যেকেই একেবারে আগে যে দল ছিল অর্থাৎ আওয়ামী লীগপন্থী, একেবারে আওয়ামী লীগপন্থী ছিলেন, নাকি তার মধ্যেও আসলে অনেক কম্পিটেন্ট অফিসার ছিল যাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব ছিল, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে আসলে সেটা অনেকটা সম্ভব ছিল না? ব্যাপারটা কীরকম? খুব ভালো প্রশ্ন করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসন বোঝার জন্য এই সরকারের যদি এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্পিরিট নিয়ে সরকার এসেছে, সেইখানে প্রশাসন সাজানোর জন্য আগের সরকারের সবাই ওই সরকারের দোসর, এই ধরনের একটা ঢালাও
মানে দোষারোপ করা হয়েছে, যেটা ঠিক হয় নাই। আমি প্রশাসনে গত 10 বছর যাবৎ কাজ করি, পুরো সময়টাই অবশ্য আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যোগ্যতা সম্পন্ন অফিসাররা তাদের যোগ্যতা দিয়ে উপরে উঠেছেন, তার মধ্যে কিছু লেজুর বৃত্তির মাধ্যমে উঠেছেন, তাদেরকে বাছাই করে, বিশেষ করে যারা পাওয়ার অ্যাবিউজ করছেন তাদেরকে বাছাই করে, যারা দলীয় লেজুর বৃত্তি করেছেন তাদেরকে বাছাই করেও ভালো আরও অফিসারদের রাখা মানে সম্ভব ছিল। এখন যদি আমি বলি, প্রশাসনে থাকা 80 জনের মতো সচিবের ভিতরে 15-16 জন সচিব গত সরকারের সময় মানে সচিব ছিলেন, তাহলে তারা কিভাবে কোন ক্রাইটেরিয়া এই সরকারে থাকলো? এই বিষয়গুলো সরকারের যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, এক ধরনের দ্বিচারিতা দেখতে পাই। কারণ পুরো আগের সরকারের সবাই যদি গুরুত্বপূর্ণ পদে থাকলে তারা দোষর হয়ে যায়, তাহলে তাদের সবাইকে সরানোর কথা ছিল, কিন্তু আপনি সবাইকে সরাননি, আপনি মুখ চেনা করেছেন। এটা কি আমাদের এলাকার ভাষায় বলে মুখ চেনা মুগের ডাল দেওয়া। তো সেই ধরনের পদ্ধতি আসলে প্রশাসনে প্রয়োগ করা উচিত নয়। আপনার রিপোর্টে এরকমও আছে যে কোনো এই যে চুক্তিভিত্তিক নিয়োগে আসা সচিব, তাদের উপরে আসলে সন্তোষজনক তাদের পারফরমেন্স না, এবং সেই কারণে তাদেরকে প্রাথমিকভাবে যে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল সেইখান থেকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া হয়েছে, যেখানে কিনা সাধারণত চুক্তিভিত্তিক হলে তাদেরকে যদি সন্তোষজনক পারফরমেন্স না হয় তাহলে পরে তো তখনই বিদায় করে দেওয়ার কথা। এখন বরঞ্চ তাদেরকে এখনও বেতনভুক্ত কর্মচারী হিসেবে রাখা হয়েছে। এবং আপনার আরেকটা রিপোর্টও ছিল এরকম যে টপ হেভি ব্যুরোক্রেসি, যেখানে হচ্ছে মাথায় বেশি হয়ে গেছে এবং সচিব পর্যায়ে লোকজন বেশি। এই সমস্ত কিছু মিলিয়ে যারা নিয়মিত কর্মচারী, নিয়মিত কর্মকর্তা যারা আছে, তাদের মধ্যে আসলে এক হচ্ছে যে ক্ষোভটা কেমন, হতাশাটা কতটুকু। এই যে 2 বছর তাদেরও তো চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাহলে অনেকের হয়তো কারো সেক্রেটারি, কারো জয়েন্ট সেক্রেটারি হবার সুযোগ এখন তো চলে যাচ্ছে, কারণ সময় চলে যাচ্ছে। এইটা গেল একটা ব্যাপার, সেই ব্যাপারে আপনি যদি একটু কিছু বলতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই অসন্তোষ নিয়ে, এইরকম একটা অবস্থায় আমলাতন্ত্রের মধ্যে এরকম অসন্তোষ নিয়ে আমরা যে ইলেকশনের দিকে যাচ্ছি, সেইখানে কি কোনো রকম প্রভাব পড়বে? ইলেকশনের পরে বিষয়টা পরে আসছি। প্রথমে যে কথাটা বললেন যে এই সচিবদের ভিতরে অনেকে সন্তোষজনক মানে পারফরমেন্স করতে পারছেন না, এটা আমাদের বলা দরকার নাই, সরকার নিজেই সেটা প্রমাণ দিচ্ছে। গুরুত্বপূর্ণ কয়েকটি পদ মানে মন্ত্রণালয়ের সচিবকে অলরেডি তারা সরিয়ে দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব 13 মাস দায়িত্ব পালন করার পর তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব 6-7 মাস দায়িত্ব পালন করার পর তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, তিনি খুবই গুরুত্বপূর্ণ পদ। মন্ত্রিপরিষদ সচিব জানেন সামরিক বেসামরিক সরকারি কর্মচারীদের ভিতরে সর্বোচ্চ পদ। এই পদে থেকে যেভাবে প্রশাসনকে লিড দেওয়ার দরকার, সেই লিড দিতে পারছে না বলে সরকারের ভিতরে এক ধরনের অনুভূতি আছে, এবং বিভিন্ন জায়গা থেকে মানে এই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে ঘাটতি আছে সেটা প্রশাসনের অফিসাররা আমাদেরকে বলছেন। তো এই ধরনের ঘাটতির কারণে সরকার যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এনে প্রশাসনে বিশেষ গতি আনার মানে প্রত্যাশা করেছিল, তারা সেই গতিটুকু দিতে পারেননি, এইটা বাস্তবতা। দ্বিতীয়ত যেটা বললেন যে যারা পদোন্নতি পাওয়ার কথা, সচিব মানে এই গুরুত্বপূর্ণ পদগুলো পাওয়ার ক্ষেত্রে সচিবরাই হন। এখানে সিনিয়র সচিব হওয়ার ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা লাগে, কিন্তু এই সরকার এসে যাদেরকে সচিবের পদোন্নতি দিয়েছেন, সেহেতু তাদের সেই 3 বছরের মানে ক্রাইটেরিয়া পূরণ করার সুযোগ নাই, তাই সিনিয়র সচিব হওয়ার মাধ্যমে সেই পদগুলোতে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের বাধা আছে, এই ধরনের একটা নিয়ম আছে। কিন্তু আমাদের মন্ত্রণালয় এবং বিভাগের যে অর্গানোগ্রাম আছে সেখানে সিনিয়র সচিব বলার কোনো দরকার নাই, তো সচিব মানেই তো সচিব। এই সিনিয়র সচিব পদটাই একটা অগুরুত্ব মানে অহেতুক জিনিস, যেটা গত সরকার করেছিল। আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছিল তারা এই পদটি বাতিল করতেও বলেছে। এখন যারা এই সরকারের যারা মানে সচিব পদোন্নতি পেয়েছেন বা আগের সরকারের আমলে যে কয়েকজন সচিব আছেন, তাদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ভালো কম্পিটেন্ট অফিসার হিসেবে পরিচিত, তারা মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব হিসেবে যাওয়ার সুযোগ তৈরি চায়, কিন্তু সেইখানে যাওয়ার তার জায়গা নেই। রাইট। আর নির্বাচনের কথাটা, আচ্ছা, নির্বাচনের বিষয়টা হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবকটা এখন পালন করছে শীর্ষ পর্যায়ে হচ্ছে মাঠ পর্যায়ের সমস্যা সবচেয়ে বেশি। কারণ নির্বাচনের ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের জনপ্রশাসন, ক্যাবিনেট, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, মুখ্য সচিব, এই পদগুলোর সচিবরাই মূলত গুরুত্বপূর্ণ মানে এঙ্গেজমেন্টে থাকেন নির্বাচন কমিশনের সঙ্গে। আর মাঠ পর্যায়ে ডিসি, বিভাগীয় কমিশনার এবং ইউনো, তারা মানে সবচেয়ে ভাইটাল রোলটা পালন করেন রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে। সেই ক্ষেত্রে ভালো অফিসারদের, বিশেষ করে গত 3 নির্বাচনে যারা নির্বাচন দায়িত্ব পালন করেছেন, তাদেরকে এই নির্বাচনে এঙ্গেজ করা হবে না, এই ধরনের একটা নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যাদেরকে ডিসি হিসাবে নতুনভাবে মাঠে পাঠানো দরকার, তাদের অনেকে 2018 সালে ইউনো ছিলেন, তো তাদেরকে সরকার পাঠাতে গিয়ে হিমশিমকে মানে সিদ্ধান্তহীনতায় ভুগছে। অন্যদিকে তাদের জুনিয়রদেরকে যদি পাঠানো হয়, তা সেই সিদ্ধান্তটা কতটুকু পরিপক্ক হবে সেইটাও সরকারকে চিন্তার মধ্যে ফেলেছে। প্রথম দিকের যে প্রশ্নটা করেছিলাম সেটা এক্ষেত্রেও প্রযোজ্য, সেটা হচ্ছে যে
আগের সময়ে 2018 সালে বা 24-এ, 18 সালেই ধরলাম, যারা ইউএনও ছিল তাদের সবাই কি দলকানা? তার মধ্যে কেউই কি এফিশিয়েন্ট অফিসার নাই? এটা আসলে বাছাই করার উপায় কি? এটা আমাদের প্রশাসনের জন্য খুবই একটা মানে অস্বাভাবিক চিন্তা। আমাদের রাজনৈতিক চিন্তা কাঠামো এবং প্রশাসনিক যে কাঠামো, এই কাঠামোর ভিতরে আমরা অফিসারদেরকে এমনভাবে চিন্তা করি যেটা খুবই মানে ছোট মানসিকতার পরিচয় বলে আমার মনে হয়। বিশেষ করে আমি প্রশাসনে কাজ করতে গিয়ে দেখেছি যে অফিসার মানে ছাত্র রাজনীতি করে এসেছেন, সেই অফিসার অনেক ভালো মানে জনসেবা দিতে পারে, অনেক ভালো কমিউনিকেশন করতে পারে, অনেক ভালো পরিস্থিতি ট্যাকেল করতে পারে। তো একজন অফিসার যদি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করে আসে, এটা তার ডিমেরিটস হিসেবে কীভাবে দেখা হয়? ডিমেরিটস হিসেবে দেখা সেইটাই উচিত যে ওই অফিসার তার সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরে কোনো দলের অফিসে গিয়েছে কিনা, তার সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীকে সালাম করে নিজের আনুগত্য প্রকাশ করতে চায় কিনা, বা নিজের মানে ব্যক্তিগত পদ পদবি পাওয়ার জন্য জনপ্রশাসন সচিবকে চিঠি দেয় কিনা, লবিং করায় কিনা, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে, বা সে দুর্নীতি করেছে কিনা, সেইগুলো বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া উচিত। একজন ছাত্রনেতা, একজন ছাত্র যখন ইউনিভার্সিটি থাকে, সে ছাত্র রাজনীতি করবে। এইটা যদি আমরা প্রশাসনে এইভাবে বাছাই করতে যাই, তাহলে আগামীতে ইউনিভার্সিটি রাজনীতি শূন্য হবে, মেধাবী ছাত্ররা রাজনীতিতে যোগদান করবে না, যে পরে সিভিল সার্ভিসে গিয়ে তাকে ভুগতে হবে। আর একেবারে শুরুর প্রশ্নতে তাহলে ফিরে যাই, যারা রিটায়ার করে চলে গেছেন তাদেরকে আবার কন্ট্রাক্টে নিয়ে আসা, এর মধ্যে আপনি বলছেন কিছু পরিমাণ হয়তো একটা প্রয়োজন ছিল এবং সেখানে এক রকমের বলা যায় যে এইটা সময়ের প্রয়োজন তখন কিছুদিনের জন্য ছিল, কিন্তু এখন তাহলে পরে করণীয় কি? তাদেরকে আস্তে আস্তে বিদায় করে দেওয়া? কিভাবে করবে জিনিসটা? এটা কি বলা মাত্রই করা সম্ভব? এটা কি এরকম সহজ ব্যাপারটা? খুবই কঠিন প্রশ্ন, কারণ হচ্ছে বলা মাত্রই করা সম্ভব না। সরকারকে সেই প্রসেসটা করতে হতো। যেমন ধরেন যে এখন মন্ত্রিপরিষদ সচিব, উনি প্রথমে শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব হিসেবে। তো ওনাকে যখন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো 3-4 মাসের মধ্যে, তখন শিক্ষা সচিবের পদটি খালি হয়েছিল। সেইখানে আবার কেন চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিতে হলো? সেইখানে তো একজন রেগুলার ব্যাচের অফিসারকে নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল। তো এই কারণে রেগুলার ব্যাচের সচিবদের নিয়োগ দিলে তাদের এই মানে টানা গত 1-1.5 দশকের যে তথ্য প্রযুক্তি এবং অন্যান্য সরকারের যে পরিচালন কাঠামোর যে পরিবর্তন এসেছে, সেই খাপ খাওয়ানোর মাধ্যমে তারা উঠে এসেছে। তারা অন্য একটা সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা মানেই মানে হয়ে যাওয়া না, দোষর হয়ে যাওয়া না। এই চিন্তা থেকে বের হতে না পারলে এই সরকার সামনে নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেতে পারে। ধন্যবাদ বাহারুম আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ।